বদলে গেছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী তারেক রহমান যে কূটনৈতিক খেলায় নেমেছেন, তার প্রতিটি চাল এখন তীব্র টেনশনে ফেলছে ভারতকে। দিল্লির দীর্ঘদিনের একচ্ছত্র প্রভাবের বৃত্ত থেকে বেরিয়ে ঢাকা এখন খেলছে এক ব্যালেন্সিং গেম। একদিকে পাকিস্তানের সঙ্গে বরফ গলিয়ে আমলাদের লাহোরে পাঠানো, অন্যদিকে কৌশলগতভাবে সংবেদনশীল তিস্তা প্রকল্পে চীনকে টেনে আনা। সব মিলিয়ে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এক নতুন চালকের আসনে বসার বার্তা দিচ্ছে বাংলাদেশ। সম্পর্কে পুরনো আবেগ ঝেড়ে ফেলে ঢাকা এখন হাঁটছে খাঁটি লাভ ক্ষতির বাস্তববাদী পথে, যা দিল্লির সাউথ ব্লকের নীতি নির্ধারকদের কপালে চিন্তার ভাঁজ আরো চওড়া করে তুলেছে। দর্শক, বদলে যাওয়া বাংলাদেশ সবচেয়ে বড় চমকটা দিয়েছে মে মাসের শুরুতে। বাংলাদেশে 12 জন উচ্চ পদস্থ আমলা পাকিস্তানের লাহোরে একটি বিশেষ প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিতে যান। আপাত দৃষ্টিতে এটা সাধারণ একটা প্রশিক্ষণ মনে হলেও কূটনীতির টেবিলে এর প্রতীকী অর্থ অনেক গভীর। দীর্ঘদিন ধরে বাংলাদেশের আমলারা প্রশিক্ষণের জন্য ভারতে যেতেন। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ছিল অত্যন্ত আবেগপূর্ণ এবং নিবিড়, কিন্তু এবার ঢাকা পাকিস্তানের দিকে একটু ঝুঁকেছে। কেন এই পরিবর্তন? বিশ্লেষকদের মতে ঢাকা আসলে তার ডিপ্লোম্যাটিক রুম বা কূটনৈতিক স্বাধীনতা বাড়াতে চাইছে। বর্তমান সরকার বোঝাতে চায় বাংলাদেশ এখন আর কেবল একটি নির্দিষ্ট দেশের উপর নির্ভরশীল নয়। তবে এই ঘটনাটি ভারতের জন্য বেশ অস্বস্তিকর। দিল্লি ভাবছে ঢাকার এই নতুন দৃষ্টিভঙ্গি এবং দেশের ভেতরে জামায়াতে ইসলামের মতো দলগুলোর রাজনৈতিক প্রভাব বৃদ্ধি পাওয়ায় ভারতের পূর্ব সীমান্তে নতুন কোনো নিরাপত্তা ঝুঁকি তৈরি হবে কিনা। দর্শক, কূটনৈতিক মহলে আলোচনা চলছে ঢাকার এই নতুন প্লেবুক আসলে ভারতের দীর্ঘদিনের একমুখী প্রভাবের ভারসাম্য বজায় রাখার কৌশল। তবে বিশ্লেষকেরা মনে করে দিচ্ছেন পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার এই চেষ্টার মানে কিন্তু 1971 সালে মুক্তিযুদ্ধের ইতিহাস বা পাকিস্তানি শোষণের স্মৃতি ভুলে যাওয়া নয়, বরং ঢাকা এখন তার ভৌগোলিক অবস্থানের সর্বোচ্চ ফায়দা তুলতে চায়। দিল্লি চাপিয়ে দেওয়া একতরফা শর্তের বদলে নিজেদের শর্তে সীমান্ত সমস্যা বা ট্রানজিটের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে কথা বলাই এখন ঢাকার মূল লক্ষ্য। দর্শক, ঢাকা শুধু যে ইসলামাবাদের সাথে বরফ গলাচ্ছে তা নয়, বেইজিং এর দিকেও হাত বাড়িয়েছে। বাংলাদেশ সম্প্রতি চীনের কাছে তিস্তা নদী পুনরুদ্ধার প্রকল্পের জন্য সাহায্য চেয়েছে। এই তিস্তা নদী ভারতের শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেকের খুব কাছাকাছি অবস্থিত। এই সরু ভূখণ্ডটি ভারতের মূল ভূখণ্ডের সাথে তার উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে যুক্ত করেছে। কৌশলগতভাবে অত্যন্ত সংবেদনশীল এই জায়গায় চীনের উপস্থিতি নিশ্চিতভাবেই ভারতের কপালে চিন্তার ভাঁজ আরো চওড়া করবে। ভারতের থিঙ্ক ট্যাঙ্কগুলো ধারণা বাংলাদেশ হয়তো এখন পাকিস্তান ও চীনকে দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। উদ্দেশ্য খুবই পরিষ্কার, ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক কথাবার্তার মাধ্যমে যেন নিজেদের অবস্থান আরো শক্ত করা যায়। অনেকের প্রশ্ন তুলতে শুরু করেছেন, তাহলে কি বাংলাদেশ ভারতের সঙ্গে সম্পর্ক চুকিয়ে ফেলছে? একদমই নয়। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শ্রীরাধা দত্তের মতে, শেখ হাসিনার সরকারের আমলে ভারতের সঙ্গে সম্পর্কে যে একটি আবেগঘন উপাদান ছিল, বর্তমান সরকার সেটা বদলে সম্পূর্ণ পেশাদার ও বাস্তবমুখী করতে চাইছে, যেখানে আবেগ নয় বরং লাভ ক্ষতি হিসাবটাই হবে প্রধান। কারণ বাস্তবতা মাটিতে দাঁড়িয়ে বাংলাদেশও জানে অর্থনৈতিক সংকট মোকাবিলায় ভারতের সহযোগিতা কতটা জরুরি। সম্প্রতি ইরানের যুদ্ধকে কেন্দ্র করে তৈরি হওয়া তীব্র জ্বালানি সংকটের সময়ে চুক্তি অনুযায়ী জরুরি ভিত্তিতে ডিজেল সরবরাহ করে ভারতই ঢাকার পাশে দাঁড়িয়েছিল। তাছাড়া তৈরি পোশাক খাতের তুলা, সুতা থেকে শুরু করে চাল, পেঁয়াজের মতো নিত্যপণ্যের জন্য ভৌগোলিকভাবে ভারতের উপর নির্ভরতা রাতারাতি এড়িয়ে যাওয়া সম্ভব নয়। তাই ঢাকা সহযোগিতা বজায় রাখবে, তবে তা হবে সম্পূর্ণ বাণিজ্যিক ভিত্তিতে। কিন্তু পুরো দৃশ্যপট ভারতের নীতি নির্ধারকদের জন্য একটি বড় বার্তা দিচ্ছে। বিশ্লেষকদের মতে দিল্লির এখন উচিত কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা ব্যক্তির উপর নির্ভর না করে সরাসরি বাংলাদেশের সাধারণ মানুষের জনমতের দিকে নজর দেওয়া এবং একটি দীর্ঘমেয়াদী ও টেকসই বাংলাদেশ নীতি তৈরি করা।